আজকে আমি আবার উপস্থিত হয়েছি অদ্ভুত এক ঘটনা নিয়ে। ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। গল্পটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। কর্মসূত্রে থাকি মুম্বাইতে। সবে 2 মাস হলো এসেছে। মার্কেটিংয়ের চাকরি। দিনের বেলা কাটছে আমচি মুম্বাইয়ের অলিগলি ঘুরে ঘুরে, আর রাতে কোম্পানির গেস্ট হাউসে। অতিথিশালাটি মুম্বাইয়ের শহরতলিতে। কোম্পানির গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। সমুদ্র থেকে খুব একটা দূরে নয়। রাতের দিকে একটা বেশ জলো হাওয়া ভেসে আসে। গেস্ট হাউসটি বেশ গোছানো। আমি ছাড়াও আরও 2 জন আছে, রামানুজন আর সৈকিয়া। এছাড়া একজন ম্যানেজার আর ঠাকুর চাকর 2-1 জন থাকে দিনের বেলা। আমাদের খাইয়ে দাইয়ে সব কোথায় হাওয়া হয়ে যায় যে কে জানে। রাত 10টার পর শুধু নাইট গার্ড ভরসা। পুরনো আমলের বাড়ি। বেশ বড় বড় ঘর, মোটা দেওয়াল। বাইরে যতই গরম থাকুক না কেন, ভিতরে ঢুকলে মনে হয় এসিতে ঢুকলাম। খিলান দেওয়া সেমি আর্চ টাইপের বড় বড় দরজা, জানালা, খড়খড়ি দেওয়া পাল্লা। রাতে তার মধ্য দিয়ে যখন বাতাস আসে তখন অদ্ভুত সব আওয়াজ হয়। এসব অবধি ঠিক ছিল, কিন্তু গোল বাঁধল ওই টেলিফোন নিয়ে। পুরনো আমলের কালো বাক্স টাইপের ফোন, ঘুরিয়ে ডায়াল করার ব্যবস্থা। অস্পষ্ট একটা লোগো আছে উপরে, মনে হয় MTNL-এর। প্রথম যেদিন এসেছি সেদিন রাত থেকেই শুরু। প্রথম দিন বাক্স প্যান্টরা খুলতে একটু রাত হয়ে গেল। হঠাৎ মনে হলো ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেল। আর সেই সময়ই ফোনটা বেজে উঠল। ফোন বেজে ওঠার পরে কানে লাগিয়ে দেখি আওয়াজ কিছু নেই, শুধু একটা শোঁ শোঁ করে শব্দ হচ্ছে। বার কতক হেলো হেলো করে রেখে দিই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। সেই শুরু। এখন তো সব মোবাইল, ল্যান্ডফোনে। কথা শেষ কবে বলেছি মনেই করতে পারছি না। যাই হোক, প্রথম দিন, নতুন জায়গা, তাই ফালতু ফোন নিয়ে না ভেবে শুয়ে পড়লাম। রাতে ভালো ঘুম হলো না। ভাবলাম নতুন জায়গা, এরকম তো হতেই পারে। পরের দিন আবার অফিস ছোটা, মার্কেট ভিজিট, এইসব করতে করতে দিন কেটে গেল। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সেদিন একটু তাড়াতাড়ি। ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল ওই ফোনের ক্রিং ক্রিং আওয়াজে। মনে হলো হাত পা সব ঠান্ডায় অসাড় হয়ে গেছে। খুব বিরক্ত লাগলো। মোবাইলে সময় দেখলাম 12টা বেজে 1 মিনিট। কে রে ভাই, রাত দুপুরে ইয়ার্কি মারছো? ব্যাচেলর মানুষ, বাড়িতে মা আছেন, তার সাথে রাতেই কথা হয়েছে। এছাড়া অফিসের কাজ, ফোনাফোনি সব মোবাইলেই হয়। এই ফোনের নম্বরও জানি না। তাই কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম। ফোনটাও খানিকক্ষণ বেজে বেজে চুপ করে গেল। আমিও কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। একেবারে রাত কাভার করে উঠলাম। পরের দিন সকালে উঠে আমার প্রথম কাজ হলো ফোনটা সম্বন্ধে তথ্য তল্লাশ করা। চা দিতে যে এলো
তাকে জিজ্ঞেস করলাম ফোনের নম্বরটা কত। সে বলল, हमको नहीं मालूम, शायद কেয়ারটেকার বাবুকে মালুম হোগা। আমি 8:30টায় বেরিয়ে যাব, আর কেয়ারটেকার বাবু ঢুকবেন 9টার পরে। না, জ্বালাতনটা আজও সহ্য করতে হবে মনে হচ্ছে। দেখি, কাল রোববার, কাল মক্কেলকে পাকড়াও করব। সেই রাতেও একই ঘটনা ঘটল। বিরক্ত হলেও কিছু করার নেই। ঘরে ফিরেই দেখে নিয়েছি ফোনটা বসানো আছে একটা পুরনো আমলের টেবিলের উপর, একেবারে দেওয়াল ঘেঁষে। তারটা ফোনের ভিতরে ঢুকে গেছে, আর কোনো জয়েন্ট বক্সও দেখতে পেলাম না যে ডিসকানেক্ট করব। হয়তো টেবিলের নিচে কোথাও আছে। আর ওই জগদ্দল পাথরের মতো টেবিল সরিয়ে খোঁজা আমার কর্ম নয়। থাক, কাল দেখা যাবে, এই ভেবে শুয়ে পড়লাম। 12টার সময় ফোনের আওয়াজে ঘুম আবার ভাঙল। যথারীতি কানে বালিশ চাপা দিয়ে গায়ে চাদরটা টেনে নিলাম, আর ঘুমিয়েও পড়লাম। পরের দিন কেয়ারটেকার শর্মাকে ধরলাম। ও তো আকাশ থেকে পড়ল মনে হয়। বলল, ফোন একটা আছে বটে পুরনো, কিন্তু তার তো কোনো বিল দেওয়া হয় না। অন্তত শর্মা যতদিন আছে প্রায় 2 বছর কোনো বিল দেওয়া হয়নি। সব বিল তো ওই ভরে, কোনো টেলিফোন বিল তো আসে না। আচ্ছা সাব, দেখতা হুঁ, এই বলে সে বেরিয়ে গেল। আমিও বেরিয়ে পড়লাম সমুদ্র দেখব বলে। ফিরে যখন এলাম দুপুরবেলায়, লাঞ্চ খাবার সময়, তখন শর্মা একটা ছোকরাকে নিয়ে উপরে গেল টেলিফোনের ব্যাপারটা দেখার জন্য। আমি খেয়ে দিয়ে যখন উপরে গেলাম, দেখি শর্মা আর সেই ছোকরা, রাজেশ বোধ হয় ওর নাম, দুজনে মিলে টেবিল সরিয়ে ফেলেছে। ফোনের লেজুর তারটা ধরে তুলল আমার সামনেই। দেখলাম 4-5 ফুট পরেই তারটা কাটা, টেবিলের নিচে ঢোকানো ছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল না। ব্যাপার স্যাপার দেখে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। একটা হিমশীতল স্রোত যেন মাথা থেকে নিচের দিকে নেমে আসছে। টেলিফোন কানে দিয়ে দেখলাম কোনো ডায়াল টোনে নেই, একদম ডেড। আর থাকবেই বা কী করে? তার কাটা টেলিফোনে তো আর আওয়াজ হবে না। আর তারের প্রান্তটা দেখে বোঝাই যাচ্ছে বেশ কিছুদিন আগে এ তার কাটা হয়েছে, অন্তত কয়েক বছর তো হবেই। তাহলে? শর্মা বলল, সাব, जरूर आपको गलतफहमी हुआ। ये टेलीफोन से आवाज़ कैसे निकलेगा, आप ही बताइए। আমি আর কি বলবো, যুক্তি তো অকাট্য। বললাম, ठीक है भाई, हो सकता है, सपना देखा है हमने। ठीक है, चलो इसको अभी इस घर से निकाल दो। শর্মা ঘাড় নেড়ে টেলিফোনটি নিয়ে চলে গেল। ভাবলাম, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। মনটা একটু কুকাই ছিল ঠিকই, পাত্তা দিইনি। সেদিন সন্ধেবেলা রামানুজন আর সৈকিয়া এসে বলল, চলো বস, একটু পার্টি সার্টি করে আসি। তো বেরোলাম 3 জন মিলে মুম্বাইয়ের এক বিখ্যাত নাইট লাইফ চোখে দেখতে। বান্দারার একটা ডিস্কো থেকে একটু খানাপিনা নাচাগানা করে যখন বাড়ি ফিরলাম, তখন রাত দুপুর হয়ে গেছে। সোজা বিছানা এবং ঘুম। পরের দিন থেকে আবার অফিস আর সেই গতানুগতিক কাজ। সেদিন রাত্রে যখন বিছানা আশ্রয় করলাম, তখন থেকেই মনটা কীরকম খচখচ করছে।
কি যেন একটা দেখেছি, অথচ বুঝতে পারছি না। এইরকম একটা চিন্তা মনের মধ্যে, সেটা যে কি তা বুঝতে পারলাম রাত 12টায়, যখন ফোনটা বেজে উঠল। ঘরের মধ্যে যেন বরফ পড়েছে মনে হচ্ছে। বুঝতে পারলাম ঘরে ঢুকেই ফোনটা দেখেছি, কিন্তু মনে রেজিস্টার করেনি। এ কি ভুতুড়ে ব্যাপার রে বাবা! আমি নিজের চোখে দেখেছি শর্মা ফোন নিয়ে চলে গেল, তাহলে এখন এ ফোন আসে কোথা থেকে? জেগে আছি না স্বপ্ন দেখছি বোঝার জন্য সজোরে একটা চিমটিও কাটলাম গায়ে, আর উফ করে উঠলাম, বড্ড লেগেছে। ওদিকে হতচ্ছাড়া ফোনটা বেজেই চলেছে। মোবাইলের টর্চটা জ্বালিয়ে সন্তর্পণে উঠলাম। এবারে ভয় ভয় লাগতে শুরু করেছে। গাটা কেমন যেন শিরশির করছে, খুব ঠান্ডা লাগছে। চারিদিকে কোনো আওয়াজ নেই, ওই ভুতুড়ে ফোনের আওয়াজ ছাড়া। দুটো রিংয়ের মাঝের সময়টুকুতে খোলা জানালা দিয়ে বাতাস আসার সাঁই সাঁই আওয়াজ হচ্ছে। দূর থেকে কিছু মিশ্র আওয়াজ ভেসে আসছে। ঘরের লাইটটা জ্বাললাম। একটু দেরি করছি এই ভেবে যে ফোনটা যদি থেমে যায়, কিন্তু আমার আশায় ছাই ঢেলে সে বেজেই যাচ্ছে। অগত্যা ফোনটা কানে লাগালাম। তার স্বরে বেজে চলা ক্রিং ক্রিং আওয়াজটা থামতেই নীরবতা পাথরের মতো আমার বুকে চেপে বসল। সমস্ত স্নায়ুকে সংযত করে ফোনের শব্দে মন দিলাম। ওখানে একটা শোঁ শোঁ আওয়াজ হয়ে চলেছে, আগের দিনের মতোই, কিন্তু তার মধ্যেই খটখট করে একটা শব্দ হচ্ছে মাঝে মাঝে। এই খটখট শব্দটার মধ্যে কোথাও যেন একটা ছন্দ আছে, একটা চেনা ব্যাপার আছে, ঠিক ধরতে পারলাম না। মিনিট দুয়েক এইরকম চলার পরে ফোনটা ডেড হয়ে গেল। বিছানায় ফিরে এসে শুয়ে পড়লাম, এবং যদিও মাথার মধ্যে ফোনের ব্যাপারটা ঘুরছে, ঘুমিয়েও পড়লাম কিছুক্ষণ পরে। সকালে ঘুম থেকে উঠে দেখি মনের মধ্যে অনেক প্রশ্ন গজগজ করছে। দিনের আলোয় ভয়টা কেটে গেছে। প্রথমত, ফোনটা আমার ঘরে ফেরত এলো কি করে? এ প্রশ্নের উত্তর শর্মা না এলে আমি পাবো না। দ্বিতীয়ত, ডেড তার কাটা ফোনে রিং হয় কি করে? এই প্রশ্নের একটাই উত্তর, ফোনটা ভুতুড়ে। তৃতীয়ত, যদি ধরে নিই ফোনটা অথবা ফোন কলটা ভুতুড়ে, তাহলে প্রশ্ন হচ্ছে এই ফোনের মানে কি? আমার হাসি পেতে শুরু করলো। শেষ অবধি আমি ভূতে বিশ্বাস করতে শুরু করলাম না কি? কিন্তু কয়েকদিন ধরে যা ঘটে চলেছে তার আর কি ব্যাখ্যা হতে পারে? অফিস বেরোনোর আগে তো শর্মা এলো না, আমিও বেরিয়ে পড়লাম। ফোনটা নিয়ে আর উচ্চবাচ্য কিছু করলাম না। ততক্ষণে আমার মনের মধ্যেও একটা মরবিড কিউরিসিটি তৈরি হয়েছে ব্যাপারটা নিয়ে। ভাবলাম থাক, দেখি না কোথাকার জল কোথায় গড়ায়। তারপর থেকে ওই বৃত্তান্তই চলছে। সেই রাত 12টায় ফোন আসে, ফোন ধরলেই শোঁ শোঁ আর কটকট আওয়াজের যুগলবন্দি। ও আর একটা কথা, শর্মার বক্তব্য হচ্ছে ফোনটা ও নিজের অফিসেই রেখেছিল। কি করে তিনি আবার আমার ঘরে অধিষ্ঠিত হলেন সেটা তার জানা নেই। শর্মা ফোনটা সমুদ্রে বিসর্জন দিয়ে আসতে চেয়েছিল, আমিই বারণ করলাম। কারণ ততদিনে আমি বুঝতে পেরেছি ফোনের ওপারে যাই হোক, সে আমার কোনো ক্ষতি করতে চাইছে না। সে সম্ভবত কিছু বলতে চাইছে। আমি নিশ্চিত ওই খটখট আওয়াজের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু বক্তব্য। সেদিন বিকেলে আমি বাড়িটা নিয়েও
একটু খোঁজ খবর করতে শুরু করি। যা জানা গেল তা বেশ ইন্টারেস্টিং। এই গণেশ ভবন তৈরি হয় 1950 সাল নাগাদ। নওশেরজি চুড়িওয়ালা নামে এক পার্সি ভদ্রলোক নিজের বসবাসের জন্য এই বাড়িটি বানান। বছর 25 পর তিনি মারা যাবার পরে তার ছেলেমেয়েরা, যারা কেউ তখন দেশে থাকে না, একজন অস্ট্রেলিয়ায় আর একজন আমেরিকায়, বাড়িটি বেচে দেন ঢোলাকিয়া অ্যান্ড সন্স নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে। এরা বিভিন্ন সংস্থায় বাড়ি লিজে ভাড়া খাটায়। 2-3টে সংস্থার পরে আমাদের কোম্পানি আপাতত বাড়িটি ভাড়া নিয়ে ট্রানজিট গেস্ট হাউস হিসেবে ব্যবহার করছে। ট্রানজিট মানে একটা পাকাপাকি বন্দোবস্ত না হওয়া অবধি কোম্পানির মাঝারি মাপের অফিসাররা এখানে থাকেন। তারপর প্রপার মুম্বাইতে কোনো ফ্ল্যাটে শিফট করে দেওয়া হয়। তা ওই ঢোলাকিয়া অ্যান্ড সন্স 80-র দশকের প্রথম দিকে যাদের ভাড়া দেয় সেটি হলো কোঙ্কণ রেলওয়ে। কোঙ্কণ রেলওয়ে তখন সবে তৈরি হচ্ছে। সেই কোম্পানির এক কমিউনিকেশন ইঞ্জিনিয়ার ও তার নবপরিণীতা স্ত্রীসহ একদিন স্রেফ লোপাট হয়ে যান এই বাড়ি থেকে। সেটা গণেশ চতুর্থীর সময়। মুম্বাইতে এই সময় পরপর কয়েকদিন ছুটি থাকে, অনেকটা আমাদের কলকাতার দুর্গা পুজোর মতো। ফলে যখন ছুটির পরেও ইঞ্জিনিয়ার সাহেব জয়েন করলেন না, তখন খোঁজ খবর করে দেখা গেল যে ইঞ্জিনিয়ার সাহেব ও তার বিবি লাপতা। পুলিশ আসে, এনকোয়ারি হয়, কিন্তু কোনো খবর তাদের পাওয়া যায় না। পুলিশের খাতায় মিসিং হিসেবেই এখনও তাদের নাম লেখা আছে। এসব জানা আমার কিন্তু একদিনে হয়নি। বিভিন্ন লোকের সাথে ভাব জমিয়ে, পান বিড়ির দোকানের মালিক, লোকাল একটা রেস্টুরেন্টে আছে তার মালিক, এবং সর্বোপরি গুগল দেব এর দেওয়া তথ্য বিশ্লেষণ করে এগুলো জানা গেল। বুঝতেই পারছেন যে ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকে সবসময় খোঁচা মারছিল। এমনকি ঘুমানোর সময়ও ভুলতে পারছি না। সেই রকমই একদিন আধো আধো ঘুম জাগরণে বুঝতে পারলাম যে ফোনের খটখট আওয়াজটা আসলে টেলিগ্রাফিক মর্স কোডের মতো শোনাচ্ছে। উত্তেজনায় ঘুম ভেঙে গেল। বুঝলাম আর ঘুম আসার কোনো আশাই নেই। কি করি? উঠে পড়ে বাবা গুগল দেবের শরণাপন্ন হলাম। কমার্সের ছেলে আমি, কিন্তু ছোটোবেলায় হ্যাম রেডিও সিগন্যালিংয়ের শখ হয়েছিল। তখন মর্স কোডিং শিখতে হয়েছিল। যারা হ্যাম করেছেন তারা জানেন এর কী নেশা। সেই মর্স কোডের স্মৃতি যেন বহু যুগের ওপার হতে ভেসে আসছে। আধুনিক যুগের এক অদ্ভুত সৃষ্টি হলো এই গুগল আর ইন্টারনেট। কিশোরবেলায় মর্স কোড শিখতে সময় লেগেছিল 1 মাসের উপরে। এখন এক রাতেই বাবা গুগল দেবের কৃপায় পুরনো শিক্ষা ঝালিয়ে নিলাম। এমনকি প্র্যাকটিক্যাল ডেমোরও ব্যবস্থা আছে নেটে। আমিও একটু প্র্যাকটিস করে নিলাম। এই মর্স কোডের ব্যাপারটা মাথায় আসার পরে একটা উপকার হয়েছে। ভয় আর তেমন করছে না, তার বদলে একটা ভীষণ কৌতূহল আমায় পেয়ে বসেছে। ফোনের ওপারে যে আছে সে নিশ্চিত আমায় কিছু বলতে চাইছে। সেটা কি না জানা অবধি মন শান্ত হচ্ছে না। সকালের দিকে আবার একটু শুলাম। অফিস যেতে দেরি হয়ে গেল। সেদিন রাতে খেয়ে দেয়ে নোট বই হাতে রেডি হয়ে আমি তো বসে আছি আগে থেকেই। বুক ঢিপঢিপ করছে উত্তেজনায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর জল খাচ্ছি বারবার। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।
হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো আর 12টা বাজার সাথে সাথে বেজে উঠল ফোন। বাঁ হাতে ফোনের রিসিভারটা তুলে কানে লাগালাম, ডান হাতে কলম রেডি। প্রথমে শোঁ শোঁ আওয়াজ, তারপরে খট খট আওয়াজ কানে এলো। কাল অবধি যেগুলো মনে হচ্ছিল র্যান্ডম শব্দ, আজ আমার কানে সেগুলো অর্থবহ হয়ে উঠছিল। এক একটা করে শব্দ শুনে সেগুলো ডিকোড করে পাশের খাতায় লিখে ফেলতে লাগলাম। মোটামুটি মিনিট দুয়েকের মধ্যেই ফোন কেটে গেল। আমিও খাতার দিকে তাকিয়ে দেখলাম ইংরাজিতে 3টে সেন্টেন্স লিখে ফেলেছি। উই ওয়ের কিল্ড বাই হায়ার্ড কিলার্স, কন্ট্রাক্ট গিভেন বাই আদেশ শর্মা, পারচেস অফিসার, ডায়েরি অ্যান্ড নোটস আর ইন দ্য বাথরুম আন্ডার এ টাইলস behind the commode bodies in an abandoned railway water tank between Karanjadi and Bhiner station. Bipin and Arti Singh, communication engineer, Konkan Railway. খানিকক্ষণ আচ্ছন্নের মতো বসে রইলাম লেখাটার দিকে তাকিয়ে। সত্যি কি কোনো বিদেহী আত্মার সাথে কথা বললাম হ্যাম রেডিওতে, নাকি কেউ কোনো প্র্যাকটিক্যাল যোগ করছে আমার সাথে? কিন্তু অনেক চিন্তা করেও এই ব্যাপারে আমার সাথে কেউ রসিকতা কেন করবে, তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পেলাম না। প্রথমত, এই ঘটনাটা আমি কাউকেই বলিনি। দ্বিতীয়ত, ফোনটা নিয়ে যে একটা সমস্যা হচ্ছে সেটাও একমাত্র কেয়ারটেকার শর্মা ছাড়া কেউ জানে না। আর ও তো জানেই না যে ফোনটা এখনও রিং হয় রাতে। আর তাছাড়া হ্যামের বার্তা তো আমি নিজের কানেই শুনেছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহ মেটাতে টেবিলটার পিছন থেকে টেনে ফোনের তারটা বের করে দেখলাম, তার কাটাই আছে এখনও। এর একটাই ব্যাখ্যা হয়, নিশ্চিত ব্যাপারটা অতি প্রাকৃতই বটে। লেখাটা বারবার মন দিয়ে পড়লাম। প্রেরক এর মধ্যে দিয়ে অনেকগুলো বার্তা দিয়েছে আমাকে। প্রেরকের নাম বিপিন এবং আরতি সিং। এরা দুজনেই অথবা একজন কোঙ্কন রেলওয়েতে কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এদেরকে খুন করা হয়েছে। এর লেখা একটা ডায়েরি এই বাড়ির বাথরুমে কোথাও লুকিয়ে রাখা আছে। তার মধ্যে হয়তো নতুন কিছু তথ্য প্রমাণ থাকতে পারে। করঞ্জাদি ও ভিনের স্টেশনের মাঝে কোনো পরিত্যক্ত জলের ট্যাঙ্কে এদের লাশ লুকানো আছে। আমাকে এই তথ্যগুলো জানানোর মানে হলো আমাকে একটু খোঁজখবর নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। খুনের মামলা যতদূর জানি তামাদি হয় না। আর বিপিন আর আরতি সিং যে ওই বেপাত্তা হয়ে যাওয়া স্বামী স্ত্রী, যারা কিনা এই ঘরেই থাকতো, সেটা তো পরিষ্কার একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে। ঘুম চটকে গেছে। অগত্যা উঠে আবার গুগল দেবের শরণাপন্ন হলাম। গুগলে লেখা আছে করঞ্জাদি আর ভিনের স্টেশন দুটি কোঙ্কন রেলওয়ের দুটি পাশাপাশি স্টেশন। মুম্বাই থেকে দূরত্ব 50-55 কিমি। এবারে বাথরুমে গিয়ে দেখতে হবে ডায়েরি পাওয়া যায় কি না। কিন্তু এতক্ষণের অশরীরী কাণ্ড কারখানায় একটু ভয় লাগতে শুরু করেছে। ঠিক করলাম দিনের আলো ফুটুক, তারপরে দেখব বাথরুমে গিয়ে কি পাওয়া যায়। এই রাত্রে আর যাব না। ছেঁড়া ছেঁড়া ঘুম আর স্বপ্ন দেখে বাকি রাতটুকু কাটল। পরের দিন সকালেই বাথরুমে হানা দিলাম। কমোডটা বসানো আছে দেওয়ালের গা ঘেঁষে। তার পিছনের দেওয়ালে যে বড় টাইলস বসানো আছে সেগুলো বেশ পুরনো আমলের, বড় বড় পাথরের টুকরো। দীর্ঘদিনের
অযত্নের ফলে বিবর্ণ আর জীর্ণ হয়ে এসেছে। জলের দাগ আর আয়রনের দাগ সব টাইলসগুলোতেই অজস্র ছাপ ফেলেছে। কমোডের ঠিক পিছনে এক সারি পাথর রয়েছে, যেগুলো 2 ফুট চওড়া আর 1 ফুট লম্বা। ফোনের ডিকোডেড বার্তা মোতাবেক এই টালিগুলোর কোনোটার নিচেই আছে সেই ডায়েরি। আমি বাথরুমে ব্রাশটার পিছন দিক দিয়ে নিচ থেকে পাথরগুলোয় ঠোকা মারতে শুরু করলাম। নিচের দিক থেকে 3 নম্বর পাথরটায় মনে হলো ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য বাকি টাইলিগুলো সব কটিতেই ঠোকা মারলাম। হ্যাঁ, শুধু 3 নম্বরটাতেই ফাঁপা আওয়াজ হচ্ছে। আমার কাছে একটা ইউটিলিটি বক্স সব সময় থাকে। তার মধ্যে থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে আমি ওই পাথরটার সাথে পাথরটার পাশের জয়েনিংয়ের খাঁজের মধ্যে ঢুকিয়ে লম্বা করে ধীরে ধীরে খুঁড়তে লাগলাম। একটু খুঁড়তেই বোঝা গেল যে এই জোড়াটা সিমেন্ট দিয়ে নয়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে লাগানো হয়েছে। স্ক্রুড্রাইভারের খোঁচায় সহজেই উঠে আসছে জোড়ের মশলা। তারপরে জোড়ের ফাঁক দিয়ে স্ক্রুড্রাইভারের ফলাটা ঢুকিয়ে একটু চাড় দিতেই পাথরটা সরে গেল। পাথরটা নিচে দেওয়ালে একটা ফোকরের মতো আছে, তাতে অয়েল ক্লথ জড়ানো একটা প্যাকেট। সাবধানে বাইরের ঘরে নিয়ে এসে খুলে দেখি ভিতরে একটা ডায়েরি আর কিছু আলাদা কাগজপত্র ও কয়েকটা ফটোগ্রাফ। ডায়েরিটা আগে খুললাম। জীর্ণ হয়ে এসেছে, পাতায় ড্যাম্প ধরেছে, তবে পড়া যাচ্ছে। বেশিরভাগ ইংরাজিতে আর কিছু কিছু অংশ হিন্দিতে লেখা। ছোট ছোট এন্ট্রি। শেষ লেখা 3 সেপ্টেম্বর 1984। আর 3 মাস আগে থেকে লেখা শুরু হয়েছে। বাংলা তর্জমা করে নিচে কয়েকটা উল্লেখযোগ্য এন্ট্রি দিলাম। 5 জুন 1984। আজ সকালে আরতিকে নিয়ে ফিরলাম পাটনা থেকে। বিয়ের পর মাত্র 10 দিন কেটেছে। সেগুলো বাড়িতে বিভিন্ন রকম প্রথা আর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েই কেটে গেছে। হানিমুনও করতে যেতে পারিনি। টিকিট কাটা ছিল কাশ্মীর যাওয়ার জন্য। যেদিন যাব তার আগের দিন অফিস থেকে জরুরি সন্দেশ এলো। আদেশ স্যারের, অগত্যা হানিমুন ক্যান্সেল। এসে গেলাম মুম্বাই। আরতি খুব ভালো মেয়ে, এসে এর মধ্যেই বেশ গুছিয়ে নিয়েছে। 22 জুলাই 1984। 4 দিনের ছুটি নিয়ে ঘুরে এলাম লোনাভালা খান্ডালা। অপূর্ব জায়গা। আরতিও খুব খুশি হয়েছে। প্রকৃতি মায়ের কোলে আরতির সাথে আমার যেন নতুন করে মিলন হলো। আজ গলা ছেড়ে বলতে পারি, আমি সুখী। হে ভগবান, এত সুখ যখন দিয়েছ তখন যেন কেড়ে নিও না। 22 আগস্ট 1984। আজ আদেশ সাহেবের সাথে বেশ কথা কাটাকাটি হয়ে গেল। টেলিগ্রাফিক পোলের ট্রান্সমিটারের জন্য টেন্ডার জমা পড়েছে কিছু। লাস্ট ডেট 28 তারিখ। আদেশ সাহেব চাইছেন টেন্ডারগুলো খুলে দেখতে সময়সীমা পেরোনোর আগেই। কারণটা সহজেই বোধগম্য। লোয়েস্ট বিড দেখে উনি কোনো দামি কোম্পানির হয়ে আরো কমে টেন্ডার জমা দেবেন। গোটা রেলওয়ে লাইনের জন্য টেন্ডার, আনুমানিক 200 কোটি টাকার। আমায় বলেছেন টেন্ডার দেখিয়ে দিলে 1% আমার। কিন্তু কোনো কারণেই যত টাকার লোভী দেখাক, আমি আমার ইমান বেচব না, কিছুতেই না। 27 আগস্ট 1984। আমি রাজি হলাম না, কিন্তু মনে হচ্ছে আমার কলিগ সত্যেন্দ্র ভূষণ আদেশ স্যারের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কালকে টেন্ডার জমা পড়ার শেষ দিন। পরশু থেকে গণেশ চতুর্থীর ছুটি। ছুটির পরে আবার অফিস খুলবে 8 সেপ্টেম্বর। সেদিন খোলা হবে টেন্ডার। আমি সবসময় টেন্ডার বাক্সের উপর নজর রাখছি।
কিন্তু অফিস টাইমের বাইরে কি করব মাথায় ঢুকছে না। 28 আগস্ট 1984। গতকাল রাত্রেই টেন্ডার বাক্স খোলা হয়েছিল। আমার কাছে অকাট্য প্রমাণ আছে। সত্যেন্দ্র অফিস ছুটি হবার পরেও বেরোচ্ছিল না দেখে আমি বাড়ি যাবার অছিলা করে বাথরুমে লুকিয়ে পড়লাম। 7টার সময় অফিস যখন শুনশান, তখন টেন্ডার বাক্স যেখানে রাখা আছে তার উল্টো দিকে অফিসের টেবিলের পিছনে লুকিয়ে বসে পড়লাম। 7:30টার সময় সত্যেন্দ্র অফিস থেকে বেরিয়ে এসে টেন্ডার অফিসের ঘরে ঢুকলো। তালা খুলে দিল দারোয়ান শিবপূজন। আমার সন্দেহ ছিলই। ক্যামেরা নিয়ে এসেছিলাম, ছবি তুলে রেখেছি। ফেরার পথে আর্জেন্ট ডেভেলপ করতে গিয়ে এসেছি, আজ পাবো হাতে। কিন্তু মুশকিল হলো, বেরোনোর সময় শিবপূজন আমাকে দেখে ফেলেছে। দেখি আগে ছবি হাতে পাই, তারপরে জিএম এর কাছে যাব কাল সকালে। সত্যেন্দ্র, আদেশ স্যার, এদের কারোর চাউনিটা ভালো দেখাচ্ছে না। আমার মনে হচ্ছে প্রাণের ভয় আছে। 29 আগস্ট 1984। আজ জিএম স্যারের বাড়িতে গেছিলাম সব সাক্ষ্য প্রমাণ নিয়ে। উনি ধৈর্য ধরে সব শুনে বললেন ছবিগুলো ওনাকে দিয়ে যেতে। ছুটির পরে অফিস খুললে উনি ব্যবস্থা নেবেন। সব ঠিক আছে, কিন্তু মনটা খুঁতখুত করছে। জিএম স্যারের বাংলো থেকে ফেরার পথে দেখি আদেশ স্যারের গাড়িটা ওই দিকেই যাচ্ছে। গাড়িতে সত্যেন্দ্রও আছে। আচ্ছা, এরা সব একসাথে কোনো ঘোটালা করছে না তো? তাহলে তো আমার মহাবিপদ। আমার কাছে ছবির এক্সট্রা কপি আছে, ওরা জানে না। কি করব বুঝতে পারছি না। পুলিশে যাব? যাই হোক, ঠিক করেছি আজ এই ডায়েরি আর ছবিগুলো ভালো করে লুকিয়ে রাখবো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আরতিকে বলে রাখবো পুলিশের কাছে যেতে। আরতির টিকিট কেটে রেখেছি, পরশু ওকে বাড়ি পাঠিয়ে দেব। এখানেই ডায়েরির এন্ট্রি শেষ। কাগজপত্রগুলো বের করে দেখি ওর মধ্যে সাদা কালো কতগুলো ফটো রয়েছে। একটু অস্পষ্ট আর গ্রেইনি হলেও বোঝা যাচ্ছে মোটামুটি এগুলোই তাহলে ওই ফটো। এছাড়াও কতগুলো টেন্ডার ফর্মের ফটো আছে। করিতকর্মা ছেলে বলতে হবে, বেশ আটঘাট বেঁধে কাজ করেছিল। সারাদিন চিন্তায় চিন্তায় কেটে গেল। কি করব বুঝতে পারছি না। মানে বেস্ট কোর্স অফ অ্যাকশন কি হবে? সন্ধে নাগাদ ঠিক করলাম কাল শনিবার, কাল লোকাল থানায় যাব। এই সব ভুতুড়ে ফোনের গল্পটা তো আর ওদের বলা যাবে না, অন্য গপ্প বলতে হবে। ঠিক করলাম বলবো কমোডের পিছনের পাথরটা হঠাৎ খুলে পড়ে যাওয়ায় আমি এই প্যাকেটটা হাতে পাই। ডায়েরিটা কৌতূহলবশত পড়ার পরে আমার মনে হলো ব্যাপারটা পুলিশে রিপোর্ট করা দরকার, তাই জিডি করতে এসেছি। সেই মতো পরের দিন যখন থানায় গিয়ে রিপোর্ট করলাম, তখন ডায়েরির লেখা দেখে ওখানে তো শোরগোল পড়ে গেল। ফাইল ঘেঁটে দেখা গেল বিপিন আর আরতি সিংয়ের কেসটা এখনও আনসলভড হয়ে পড়ে আছে। এটার একটা হিল্লে হবার সম্ভাবনা দেখা যাওয়ায় ওরা খুব দ্রুত নড়ে চড়ে বসল। পুলিশ খুব দ্রুত তদন্ত শুরু করলো। চাঞ্চল্যকর কেস, প্রায় 30-32 বছর আগেকার খুনের কেস রিওপেন হয়েছে। ডায়েরিটা পুলিশ প্রায় ডাইং ডিক্লারেশনের মর্যাদা দিচ্ছে, কিন্তু বডি অফ এভিডেন্স অর্থাৎ যারা খুন হয়েছে বলে পুলিশ দাবি করছে তাদের বডি খুঁজে পাওয়া যায়নি। তাই কেসটা দানা বাঁধছে না। একমাত্র আমি জানি লাশ কোথায় আছে, কিন্তু সেটা তো আর ডায়েরিতে লেখা নেই। আর আমিও তো পুলিশকে গিয়ে বলতে পারছি না, তাহলে পুলিশ আমাকে নিয়েই টানাটানি শুরু করবে। যারা খুন হয়েছে তারাই আমায় ফোনে এসে বলে গেছে। এসব গাঁজাখুরি কথা পুলিশ তো আর বিশ্বাস করবে না, অগত্যা। তাই একদিন সকালে বান্দ্রা স্টেশনের একটা সরকারি পে ফোন থেকে থানায় ফোন করে টিপ দিয়ে দিলাম
লাশের ঠিকানা পেতে গেলে করঞ্জাদি আর ভিনের স্টেশনের মাঝের পরিত্যক্ত জল ট্যাঙ্কগুলো সার্চ করুন। 3 দিনের মধ্যে পুলিশ 2টো কঙ্কাল উদ্ধার করলো। 2 মাসের মধ্যে জেনেটিক টেস্টিং করে আইডেন্টিটি কনফার্ম হলো। ওগুলো বিপিন আর আরতি সিংয়েরই কঙ্কাল বটে। এর জন্য বিপিন আর আরতির বাবা মায়ের জিনের নমুনা জোগাড় করতে হয়েছিল বলে একটু দেরি হলো। এবারে কেস ফাইল হলো। সত্যেন্দ্রভূষণ আর আদেশ গ্রেপ্তার হলো। প্রথমে তাদের জেরা করে জানা গেল এই টেন্ডার চক্রের মধ্যে জিএম, এজিএম, পারচেস অফিসার আদেশ শর্মা, ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রভূষণ, দারোয়ান শিবপূজন সবাই জড়িত ছিল। যে ভাড়াটে খুনিদের ওরা বিপিনকে খুনের সুপারি দিয়েছিল, সে কোনো অসুবিধায় পড়ে বিপিনের সাথে সাথে আরতিকেও খুন করে। তাদের আর এতদিন পরে কোনো হদিশ পাওয়া যায়নি। বাকিদের মধ্যে জিএম সাহেব অলরেডি কিছুদিন আগে মরে বেঁচেছেন। বাকিদের সবার ক্রিমিনাল কনস্পিরেসি ট্যান্টামাউন্ট টু মার্ডারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। 6 মাসের মধ্যে সব কার্যক্রম সমাপ্ত। এদের মধ্যে সত্যেন্দ্রভূষণ ছাড়া সবাই এখন রিটায়ার্ড। অবশ্য অভিযুক্তরা এবারে উচ্চতর আদালতে গেছে, কিন্তু সেখানে ওদের রেহাই পাওয়ার সম্ভাবনা কম, কারণ শিবপূজন এবারে রাজ সাক্ষী হয়ে গেছে। যেদিন পুলিশ ফাইনালি সব সাক্ষ্য প্রমাণ সহ কোর্টে কেস ফাইল করলো, সেদিন শেষবারের মতো ফোনের রিং হলো। রাত ঠিক 12টায়। শুধু 2টো শব্দ মর্স কোডের মাধ্যমে শুনতে পেলাম, থ্যাংক ইউ। এরপরে চিরতরে স্তব্ধ হয়ে গেল ওই ফোন। আজও প্রায় 3 মাস হতে চলল এখানে, আর কোনো দিন বাজেনি এই ফোন। আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।